হ্যালো স্টুডেন্টস, আশা করি এখনো পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে তোমরা সবাই সেগুলো ঠিকঠাক করে দেখেছো এবং ক্লিয়ার করেছো। যদি না দেখে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পদার্থের গঠন ও ধর্ম, এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পোর্শন, ভিসকোসিটি বা সান্দ্রতা। সান্দ্রতা হলো এক প্রকার ধর্ম, তরলের এক প্রকার ধর্ম, যে কোনো প্রবাহের এক প্রকার ধর্ম, তরল এবং গ্যাসীয় উভয় পদার্থেরই, যে ধর্মটা তাদের আপেক্ষিক বেগকে বাধা দেয়। কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ বলটা যেমন কাজ করে, সান্দ্রতা ঠিক সেরকম একটা বল। সেই সান্দ্রতা সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। আচ্ছা, সান্দ্রতা সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু দেখে নেব তরলের প্রবাহ। তরল নিয়ে আমরা আলোচনা করছি। তরলের প্রবাহ, তরলের প্রবাহকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি ধারারেখ প্রবাহ, আরেকটা বিক্ষুব্ধ প্রবাহ প্রবাহ বা অশান্ত প্রবাহ। এটাকে শান্ত প্রবাহ বলা হয়। ধারারেখ প্রবাহকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে শান্ত প্রবাহ। শান্ত প্রবাহ। আচ্ছা, প্রথম কথায় ধারারেখ প্রবাহ কি আর বিক্ষুব্ধ প্রবাহ কি, এটা আমরা একটু জেনে নেব। একটু আমরা যদি বাস্তবে, যেখানে আমরা কোনো একটা তরলকে বয়ে যেতে দেখেছি, ধরো জলকে আমরা বয়ে যেতে দেখেছি, সেখানে আমরা কিরকম কিরকম ঘটনাগুলো দেখি সেটা একটা দেখি। কখনো কখনো দেখি জল বয়ে যাচ্ছে কিন্তু উপরিতলটার মধ্যে একটা শান্ত ভাব বিরাজ করে, যেন দুটো স্থল, তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব সবসময় একই থাকে। জলকণাগুলো একই অভিমুখে এগোতে থাকে। এই ধরনের প্রবাহকে বলি আমরা ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। যদি সংজ্ঞায়িত করি কিভাবে বলবো, যে প্রবাহের ক্ষেত্রে দুটো তলের মধ্যে আপেক্ষিক দূরত্ব সর্বদা স্থির থাকে এবং কণাগুলি একই অভিমুখে প্রবাহিত হয়, সেই ধরনের প্রবাহকে বলবো আমরা ধারারেখ প্রবাহ। আমরা আমাদের সাধারণ ধারণা থেকে বুঝতে পারি, যখন জলের গতিবেগটা কম থাকে তখন প্রবাহটা সাধারণত শান্ত প্রবাহ হয়। যত বেগ বাড়ে তত সেটা উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পায় এবং সেটা ধীরে ধীরে বিক্ষুব্ধ প্রবাহের দিকে রূপ নেয়। বিক্ষুব্ধ প্রবাহ জিনিসটা কি? যেখানে কণাগুলো একই অভিমুখে প্রবাহিত হয় না এবং তলগুলোর মধ্যে আপেক্ষিক দূরত্ব সবসময় বজায় থাকে না, মানে তলগুলির মধ্যবর্তী যে দূরত্ব সেটা সময় সাপেক্ষে অপরিবর্তিত থাকে না। দেখা যায় যে ওপরে জলকণা নিচে, নিচে জলকণা ওপরে, ওপরে জলকণা নিচে, নিচে জলকণা ওপরে, এইভাবে একটা বিশৃঙ্খল প্রবাহ সৃষ্টি হয়। এই ধরনের প্রবাহকে বলি আমরা বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ। তাহলে ধারারেখ প্রবাহ জিনিসটা কি আর বিক্ষুব্ধ প্রবাহ জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এই ধারারেখ প্রবাহ, কোন প্রবাহকে আমরা ধারারেখ প্রবাহ বলবো বা কোন প্রবাহকে বিক্ষুব্ধ প্রবাহ বলবো, সে সম্পর্কে আমরা খুব একটা প্রকৃষ্ট আন্দাজ আমরা করতে পারি না। ঠিক কতক্ষণ পর্যন্ত কোনো একটা প্রবাহকে ধারারেখ বলবো, ঠিক কোন মুহূর্তকে আমরা বিক্ষুব্ধ প্রবাহ বলবো, সেটা তার অবস্থা দেখে বুঝে নিতে হয়। মোটামুটি ভাবে আন্দাজ করার জন্য একটা বিশেষ রাশি আমরা ব্যবহার করি, সেটাকে আমরা রেনল্ডের সংখ্যা বলছি। রেনল্ডের সংখ্যা, রেনল্ডের সংখ্যা, একে চিহ্নিত করা হয় আর সাবস্ক্রিপ্ট ই দিয়ে। এই রেনল্ডের সংখ্যা কোনো একটা প্রবাহ ধারারেখ প্রবাহ কিনা বা বিক্ষুব্ধ প্রবাহ কিনা সেটা নির্দেশ করে। এই রেনল্ডের সংখ্যার গাণিতিক রূপ হলো ডি ভি ডি বাই ইটা। ইটা জিনিসটা কি, ইটা জিনিসটা কি সেটা আমরা একটু পরে জানবো। আমরা দেখে নিই প্রতিটা রাশি কে কে। ডি হলো তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। যদি এরকম একটা নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হয়, তরল যদি প্রবাহিত হয়, তাহলে ডি হলো ওই তরলের ঘনত্ব, ভি হলো তরলের গড় বেগ, গড় বেগ, আর ক্যাপিটাল ডি হলো এই নলের ব্যাসার্ধ, এই নলের ব্যাসার্ধ।
নলের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে পাইপের ব্যাস বা নলের ব্যাসার্ধ। পাইপের ব্যাস, ব্যাসার্ধ নয়, পাইপের ব্যাস এই দৈর্ঘ্যটা, পাইপের ব্যাস এই দৈর্ঘ্যটা ব্যাস। এটা হচ্ছে নলের ব্যাস। এই যে ইটা, যেটা সম্পর্কে আমরা একটু পরেই আলোচনা করব, এটাই হচ্ছে সেই ভৌত ধর্ম, যে ভৌত ধর্মটাকে আমরা পরিমাপ করতে পারি, সেটাকে আমরা যেই ধর্মটা এই সান্দ্রতা ধর্মটাকে উপস্থাপন করে, সেই ধর্মটাকে বলছি আমরা সান্দ্রতাঙ্ক। যদি হয় তাহলে এটা হচ্ছে রেনল্ডের সংখ্যার গাণিতিক রূপ। এটা একটা সাংখ্যমান। এই সাংখ্যমানটা সাধারণত দেখা গেছে যদি এটা কোনো একটা তরলের ক্ষেত্রে হিসেব করে এর মানটা 2300 কম হয়, 2300 আর যদি 2300 কম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ধরনের প্রবাহটা হচ্ছে শান্ত প্রবাহ। দেখা গেছে যদি এই আর এর মান 2300 থেকে বেশি হয়, সেক্ষেত্রে প্রবাহ আর শান্ত প্রবাহ থাকে না, বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যায়, বা বিক্ষুব্ধ প্রবাহ, ক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ হয়। তাহলে এটা অশান্ত প্রবাহ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে ধারারেখ প্রবাহ আমরা কি জানলাম, বিক্ষুব্ধ প্রবাহ জিনিসটা কি জানলাম, সেই প্রবাহকে উপস্থাপন করার জন্য আমরা কোন গাণিতিক সংখ্যাটাকে ব্যবহার করে সেটা জানলাম, কোন কোয়ান্টিটিটাকে আমরা ইউজ করে সেটা আমরা জানলাম, তার গাণিতিক রূপটা জানলাম, তার সর্বোচ্চ মানের সীমাটা জানলাম। শান্ত প্রবাহের ক্ষেত্রে তার সর্বোচ্চ মান কত হতে পারে, সেই মানের কম হলে সেটা ধারারেখ প্রবাহ, এবং তার থেকে বেশি হলে মোটামুটি ভাবে সেটা অশান্ত প্রবাহ। এগুলো আমরা বুঝলাম। এরপর আমরা আসছি সান্দ্রতাতে। সান্দ্রতা জিনিসটা কি সেটা বুঝতে হলে আমাদের এই ধারণাটা কাজে লাগবে। সান্দ্রতা জিনিসটা কি, প্রথমে একটা কথা বলি। কোনো একটা তলের ওপর, তোমরা নিচু ক্লাসে পড়েছো, কোনো একটা বস্তু রাখলে সেটাকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে তার স্পর্শতল বরাবর বেগের বিপরীতে একটা স্পর্শকীয় বল কাজ করে। যে বলটা তার গতিকে বাধা দেয়, সেই বলকে আমরা বলতাম ঘর্ষণ বল। সেই বলকে জানতাম আমরা ঘর্ষণ বল নামে। সেই রকমই শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরল যখন প্রবাহিত হবে, তখন প্রতিটি অণুর স্তরকে যদি আমরা একটা করে তল কল্পনা করে নিই, এই প্রত্যেকটা তল আর এই প্রত্যেকটা তলের মধ্যে ক্রিয়াশীল এক প্রকার বল এই তলটার, একটা তল আরেকটা তলের গতিকে বাধা দেয়, জাস্ট ওই ঘর্ষণ বলের মতো। সেই যে ধর্মের জন্য এই বাধা সৃষ্টি হয়, সেই ধর্মটাকে বলছি আমরা সান্দ্রতা। তাহলে কোনো একটি তরল যে ধর্মের জন্য তরলের অভ্যন্তরে একটি তল আরেকটি তলের গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, সেই ধর্মকে আমরা তরলের সান্দ্রতা বলছি। বাধা দিলে কি হবে, এর আপেক্ষিক বেগ হ্রাস পাবে। তাহলে তরল যে ধর্মের জন্য তার কাছাকাছি অবস্থিত স্তরের বা তলের আপেক্ষিক বেগ হ্রাস করার চেষ্টা করে, জাস্ট ঘর্ষণ বলের মতো, সেই ধর্মকে বলছি আমরা সান্দ্রতা। তাহলে সান্দ্রতা এক প্রকার স্পর্শকীয় বল, যেখানে বেগের বিপরীতে সৃষ্টি হচ্ছে, এই বলটা বেগের বিপরীতে কাজ করছে। আচ্ছা, এটা এক প্রকার আণবিক ঘটনা। মানে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেই আকর্ষণ বলই কিন্তু এই সান্দ্রতা সৃষ্টির জন্য দায়ী। ক্রিয়াশীল তরলের এই ধর্মকে বলছি আমরা সান্দ্রতা। তাহলে সান্দ্রতা এক প্রকার ধর্ম, যে বলটা কাজ করে তাকে আমরা বলি সান্দ্র বল। এই ধর্মটাকে উপস্থাপন করা হয় যে ভৌত রাশির দ্বারা, তাকে বলছি আমরা সান্দ্রতাঙ্ক।
সান্দ্রতাঙ্ক, যেটাকে উপস্থাপন করা হয় ইটা চিহ্ন দ্বারা। এবার আমরা জানবো সান্দ্রতাঙ্ক জিনিসটা কি। সান্দ্রতাঙ্ক জিনিসটা কি? সান্দ্রতাঙ্ককে আমরা গাণিতিকভাবে সংজ্ঞায়িত করি এভাবে: ধারারেখ প্রবাহের ক্ষেত্রে একক দূরত্বে অবস্থিত তরলের দুটি তলের মধ্যে একক বেগের নতিমাত্রা বজায় রাখার জন্য বা বেগের পার্থক্য একক পরিমাণ বজায় রাখার জন্য যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে বলছি আমরা সান্দ্রতাঙ্ক। স্থির উষ্ণতায় কোনো একটি তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যে বেগের একক নতিমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে বলছি আমরা সান্দ্রতাঙ্ক। মানে সংজ্ঞায়িত করছি এভাবে: এই বলটা তো স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হচ্ছে, যে এর বেগটাকে কমানোর চেষ্টা করবে, তাই সেই বেগের পার্থক্যটাকে বজায় রাখার জন্য এর বেগ যদি এক একক বেশি হয়, এর বেগ যদি ভি হয়, এর যদি v+1 হয়, তাদের এর বেগের পার্থক্য একক পরিমাণ। এই পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে সেই পরিমাণটাকে বলছি আমরা সান্দ্রতাঙ্ক। তাহলে আবার বলছি, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় অবশ্যই একক দূরত্বে অবস্থিত তরলের দুটি স্তরের মধ্যে বেগের একক নতিমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে বলছি আমরা সান্দ্রতাঙ্ক। একে উপস্থাপন করি ইটা চিহ্ন দ্বারা। আচ্ছা, যদি ধরি যে দুটো স্তরের মধ্যে দূরত্ব ডিজেড, বেগের পার্থক্য ডিভি, তাহলে বেগের পার্থক্য একক বেগের পার্থক্যের নতিমাত্রা হবে ডিভি/ডিজেড। এর জন্য যদি প্রয়োজনীয় বল এফ হয় এবং তলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এফ প্রপোর্শনাল টু মাইনাস ডিভি/ডিজেড, যেহেতু বিপরীত দিকে ক্রিয়া করছে, মাইনাস চিহ্নের তাৎপর্য এটাই। তাহলে এফ প্রপোর্শনাল টু এ ডিভি/ডিজেড একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা গুণ করতে পারি। এফ সমান ইটা মাইনাস ইটা এ ডিভি/ডিজেড। এই ইটাই হলো সেই সান্দ্রতাঙ্ক, আর এটা হলো সান্দ্র বলের গাণিতিক রূপ। মানে এফ হলো সান্দ্র বল আর ইটা হলো সান্দ্রতাঙ্ক। এটা গাণিতিক রূপটা আমি জাস্ট লিখলাম, এখানে প্রকাশ করলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে সান্দ্রতাঙ্ক জিনিসটা কি, সান্দ্রতা জিনিসটা কি, ধারারেখ প্রবাহ কি, ক্ষুব্ধ প্রবাহ কি। গাণিতিক রূপটা মনে না রাখলেও চলবে। আমি শুধু গাণিতিক রূপটা লিখলাম এই কারণে, এর এককগুলো নির্ণয় করব বলে। তাহলে দেখি সান্দ্রতার একক কি হয়। একক, তাহলে ইটা ইকুয়াল টু হয়ে যাবে এখান থেকে, যদি আমরা মাইনাস চিহ্নটা বাদ দিয়েই ধরে নিই, এফ বাই এ ইন্টু ডিজেড বাই ডিভি। তাহলে সান্দ্রতাঙ্কের একক কি হবে? বলের একক এসআই পদ্ধতি যদি নির্ণয় করি, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, দৈর্ঘ্যের একক মিটার, বেগের একক মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। যেন একটা মিটার সেভাবে কাটা যায় না, যদিও মিটার যেন একটা মিটার কেটে গেল, সেকেন্ডটা উপরে উঠে গেল, নিউটন -1 ছিল, উপরে গেলে +1, নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2, নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2। এটাই হলো সান্দ্রতাঙ্কের এসআই একক। এর আরেকটা নাম হচ্ছে ডেকাপয়েজ। সিজিএস পদ্ধতিতে এর একক, কোনো বই এটা পাবে না ঠিক এককটা কিভাবে নির্ণয় হলো
তোমাদের ক্লাসের কোনো বই পাবে না, জিনিসটা বুঝে নাও। সমস্ত এককই এভাবে নির্ণয় করা হয়। সিজিএস পদ্ধতিতে এর একক হবে একইভাবে ডাইন সেকেন্ড ডটটা নয়, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার বা সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এই এককটার আরেকটা নাম হচ্ছে পয়েজ। পয়েজ একইভাবে প্রতিটা রাশিকে কনভার্ট করলে তোমরা দেখতে পাবে যে মানটা আছে 1 ডেকাপয়েজ সমান হয় 10 পয়েজ। এটা তোমরা নিজেরা হিসাব করে দেখবে মিলে কিনা। পয়েজ 1 ডেকাপয়েজ সমান হয় 10 পয়েজ। তাহলে সান্দ্রতাঙ্কের এসআই একক নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, যার আরেকটা নাম ডেকাপয়েজ। সিজিএস একক ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, যার আরেকটা নাম হলো পয়েজ। 1 ডেকাপয়েজ সমান 10 পয়েজ। ক্লিয়ার? সান্দ্রতাঙ্ক জিনিসটা কি, সান্দ্রতা জিনিসটা কি, তাদের একক কি, তাদের একক দুটো সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, তাদের একক এসআই একক, সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, সান্দ্র বলের গাণিতিক রূপ, সান্দ্রতাঙ্ক, সবটা পরিষ্কার। শেষ যেটা নির্ণয় করব এর মাত্রা। সান্দ্রতাঙ্কের মাত্রা কি? সান্দ্রতাঙ্কের মাত্রা, সান্দ্রতাঙ্কের মাত্রা তাহলে কি হবে? বলের মাত্রা ml টি টু দি পাওয়ার -2, দৈর্ঘ্যের মাত্রা l, ক্ষেত্রফলের মাত্রা l স্কয়ার, বেগের মাত্রা l টি টু দি পাওয়ার -1। ml টি টু দি পাওয়ার -t ছিল, মানে m l স্কয়ার, এখানে একটা l স্কয়ার নিচে l স্কয়ার বাদ চলে গেল, এক নিচে একটা l ছিল, উপরে l টু দি পাওয়ার -1। টি টু দি পাওয়ার -2 ছিল, -1 উপরে উঠে গেলে -2 + 1 -1, টি টু দি পাওয়ার -1। তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রা পেলাম m l টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। আমি তোমাদের অনেক বইয়ে খুঁজেছি, কোথাও সান্দ্রতাঙ্কের মাত্রা আমি দেখতে পাইনি। যদিও এটা একটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আলোচনা করছি, তাহলে তার একক এবং মাত্রা জানাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, তাই এর মাত্রাটাও আমি এখানে লিখে দিলাম। তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রা কি পেলাম? একক পেলাম এসআই পদ্ধতিতে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, যার নাম আরেকটা দেখলাম ডেকাপয়েজ। সিজিএস পদ্ধতিতে এর একক পেলাম ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, যার আরেকটা নাম হচ্ছে পয়েজ। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সান্দ্রতা ধারণাটা পরিষ্কার হলো। পরবর্তী ক্লাসে আমরা এই সান্দ্রতা সংক্রান্ত কতগুলো ঘটনা এবং তার প্রমাণ সম্পর্কে জানবো। আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব ইন্টারেস্টিং জিনিস, তাই তোমরা প্রত্যেকে প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে রেডি করার চেষ্টা করবে। ওকে, বাই বাই।